উপকূলে রেমালের তাণ্ডবে ঝড় বৃষ্টি, বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। ঘণ্টাখানেক পরে অতিক্রম শুরু করবে অতি প্রবল ঘূর্ণিঝড়। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার, গণভবনে জানালেন প্রধানমন্ত্রী। দরিদ্র মানুষের পরিবর্তে নিজের ভাগ্য উন্নয়ন ডক্টর ইউনূসের। গ্রামীণ ব্যাংক থেকে পারিবারিক ব্যবসায় কোটি কোটি টাকার ঋণ নিয়ে মওকুফ, তদন্ত চেয়ে দুদকে আবেদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। উপকূলে শুরু হয়েছে রেমালের তাণ্ডব, জেলায় জেলায় হচ্ছে ঝড় বৃষ্টি। 7 থেকে 8 ফুট উঁচু জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। শক্তি বাড়িয়ে ঘণ্টাখানেক পর খেপুপাড়া অতিক্রম করতে শুরু করবে অতি প্রবল ঘূর্ণিঝড়। পটুয়াখালীতে উত্তাল ঢেউয়ে ডুবে প্রাণ গেছে একজনের। মোংলায় ট্রলার ডুবে নিখোঁজ রয়েছে শিশুসহ 2 জন। ভয়ঙ্কর রূপে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল। আগ্রাসী রূপ উপকূলে উপকূলে, প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সাগর ও নদী তীরবর্তী এলাকাগুলোর আবহাওয়া। পূর্ণ শক্তি নিয়ে দেশের উপকূলে ঝড়ের অগ্রভাগ এগিয়ে আসছে, বয়ে যাচ্ছে দমকা ঝড়ো হাওয়া। সাগর ফুঁসে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায়। গর্জন তুলে হুঙ্কার দিচ্ছে বড় বড় ঢেউ, জানান দিচ্ছে রেমালের তেজ। ওমানের নাম দেয়া চলতি বছরের প্রাক বর্ষা মৌসুমে রেমালের সর্বনাশা তাণ্ডব ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রবিন্দু আরও বেগতিক, আরও আগ্রাসী হয়ে ছুটছে। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের পাশাপাশি মূল আঘাত আশ্রয় পড়বে বাংলাদেশের উপকূলে, যার আঘাত সবচেয়ে বেশি দাপট ছড়াবে 18 জেলায়। এর মধ্যে পটুয়াখালীর খেপুপাড়া বিপজ্জনক অবস্থায়, সুন্দরবনেও তাণ্ডব লীলার শঙ্কায় বাসিন্দারা। এরই মধ্যে বাতাসের প্রবল গতিবেগে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে। বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগের যে অবস্থা, আগের থেকে প্রায় 2 থেকে 2.5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। ঝড় বৃষ্টি বাতাস এত পরিমাণ বাড়তেছে, আমরা সাইকেল সেটার যাইতেছি সবাইকে নিয়ে। নদীর পানি বেড়ে উপকূল ছাপিয়ে বরগুনা, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী সহ বিভিন্ন লোকালয়ে ঢুকেছে পানি, ভেঙে গেছে বাঁধ, হিমশিমে জনপদ। পেরিবাস ছুটে গেছে, ছুটে যে আমাদের উত্তর ডালভাঙ্গা এই গ্রাম সব তলিয়ে গেছে, মাঝখালি এই গ্রাম সব তলিয়ে গেছে। পানি ঢুকিয়া পুকুরের মাছটা সব উঠে গেছে। দিনের জোয়ারে আমরা গেছে ভাঙ্গি চুরিয়া, রাতের জোয়ারে তো আমাকে ভয় করতে আছে। রেমেল অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টিতে 5 জেলায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। 22 মে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে পরদিন নিম্নচাপে রূপ নেয়। 24 মে রাতে পরিণত হয় গভীর নিম্নচাপে। এরপর গভীর নিম্নচাপটি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়। আশ্রয় পড়ার পর প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো প্রভাব থাকবে রেমালের। লাবিব হাসান, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সবশেষ কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে? এখন তাণ্ডব দুপুর 1টা থেকে শুরু হয়েছে এবং সেটি বিকেল 5টা পর্যন্ত একটানা যে তুমুল বৃষ্টি এবং তার পাশাপাশি যে বাতাসের যে গতিবেগ সেটি অনেক বেশি ছিল। তবে 5টার পর থেকে কিছুটা বাতাসের যে মাত্রা সেটিও যেমন কমেছে, ঠিক তেমনি যে বৃষ্টিপাত ছিল সেটিও আসলে কমেছে। এখন আকাশ কিছুটা পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে উত্তাল সাগর, সেই উত্তাল সাগর কিন্তু এখনো পর্যন্ত উত্তাল রয়েছে। ঢেউ, অনবরত ঢেউ, সেই ঢেউ এখনো পর্যন্ত উচ্চ জোয়ার যদি শুরু হয় সেটির মাত্রা আরো বেশি বেড়ে যাবে, সেটি আশঙ্কা করছেন এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা এখানকার সিসেফ লাইফগার্ড সংস্থার যারা ম্যানেজার রয়েছেন, তারা সেই বিষয়টি বলছে। এখন সমুদ্রের যে উচ্চ জোয়ার সেটির মাত্রা ছিল দুপুর দিকে 8 ফুট, কিন্তু সেটি এখন কিছুটা কমে 6 ফুটের মধ্যে চলে গিয়েছে। তবে যখন জোয়ার শুরু হবে আবার সন্ধ্যার পর, ঠিক তখনই এই উচ্চ জোয়ার যেটা 10 থেকে 12 ফুট বলা হচ্ছে, সেই 12 ফুট উচ্চতায় প্রবাহিত হতে পারে, সেটি আশঙ্কা করছে। এরই মধ্যে কক্সবাজার উপকূলে যে 1টা থেকে দুপুর বিকেল 5টা পর্যন্ত যে তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডবে কক্সবাজারে উপকূলীয় এলাকা যেমন মহেশখালী রয়েছে,
মহেশখালী, মাতারবাড়ি, কুতুবদিয়া সহ যেসব উপকূলীয় এলাকা রয়েছে, এসব উপকূলীয় এলাকায় তাদের যে বেড়িবাঁধগুলো ছিল ভঙ্গুর, সেই বেড়িবাঁধ দিয়ে এরই মধ্যে ভেঙে সেখানে লোকালয়ে পানি ঢুকেছে এবং বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, সেটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে কক্সবাজার সদরের যে নাজিরাটেক উপকূল রয়েছে সেখানেও বেশ কিছু মানুষ পানি জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেই সব এলাকা থেকে, উপকূলীয় এলাকা থেকে বেশ কিছু মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে মানুষজন পুনরায় তারা স্ব গন্তব্যে ফিরে যাচ্ছে, সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এসব মানুষকে যতক্ষণ আশ্রয়কেন্দ্রে ছিল ততক্ষণ তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে, যেখানে খাদ্য, শুকনো খাবার সবকিছু দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি, সাগরের যে উচ্চ জোয়ার সেটি হয়তো কিছুক্ষণ পর আবার শুরু হবে এবং যে উত্তাল যে সাগর সেটি আরও পানির যে মাত্রাটা সেটি আরও বেড়ে গিয়ে আবারও নিম্ন এলাকার যে প্লাবিত সেটি আরও বেশি এলাকাগুলো প্লাবিত করতে পারে, সেটি আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত সব ধরনের যে কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার সেটি নিয়েছে এবং যে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ঝড় এবং বৃষ্টি থেকে তার বাতাস থেকে শুরু করে সেটি এখন কিছুটা কমেছে। তো এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা পতেঙ্গা সৈকতে রয়েছে আমাদের সহকর্মী কমল দে। যে ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু সাগর খুবই উত্তাল হয়ে পড়েছে এবং ভয়ঙ্কর, অর্থাৎ ভয়ঙ্কর যে রূপ সেই রূপটি এখন ধারণ করতে যাচ্ছে। কারণ ঘূর্ণিঝড় যখন অতিক্রম করা যাবে তখন কিন্তু জলোচ্ছ্বাসের যে সংখ্যা সেটি রয়েছে। তবে একটি বিষয় বলবো, চট্টগ্রামের উপকূল হয়তো বা কিছুটা রক্ষা পাবে, কারণ এখন হচ্ছে ভাটা। আমরা 1991 সালের পর থেকে যেসব ঘূর্ণিঝড়কে দেখেছি, 1991 সালে ঘূর্ণিঝড়টি ছিল চরম জোয়ারের মধ্যে, যে কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর যদি যেসব ঘূর্ণিঝড়ে অতিক্রম করে গেছে সবগুলি গেছে ভাটায় অতিক্রম করে। ভাটার সময় যখন অতিক্রম করা যায় তখন কিন্তু তেমন আর ক্ষতি হয় না, অর্থাৎ জলোচ্ছ্বাসের যে ক্ষতি সেই ক্ষতি তেমন হয় না। আজকে কিন্তু এই জোয়ার ছিল দুপুর 2:30টার পরে ভাটা পড়তে শুরু করছে। এখন যেহেতু পূর্ণ ভাটার দিকে যাচ্ছে তাহলে কিন্তু জলোচ্ছ্বাসের মাত্রাটা কিছুটা কমবে এমনটি কিন্তু ধারণা করছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখন যখন এই ভরা ভাটার মধ্যেও যে সাগরের যে ভয়ঙ্কর রূপ সেটাও কিন্তু ভয়ঙ্কর। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামের উপকূলবর্তী উপজেলাগুলিতে সেদিকে পানি প্রবেশের একটা সংখ্যার কথা বলা হচ্ছে। বিশেষ করে আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড, মিরেশ্বর এই 4টি উপকূলীয় এলাকা দিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে। তবে এখন যেহেতু ক্রমশ ভাটা পড়ে আসছে এবং এই মুহূর্তে যদি অতিক্রম করে যায় তাহলে হয়তো বা কিছুটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হতে পারে এমনটি হতে বা ধারণা। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসন সহ যে প্রশাসনগুলো ইতিমধ্যে সিটি মেয়র রেজাউল করে দিলেও বিভিন্ন এলাকা পরিদর্শন উপকূলবর্তী এলাকা রয়েছে সেই উপকূলবর্তী এলাকাগুলো তিনি পরিদর্শন করছে। চট্টগ্রামে যে কাঠতলী, কর্ণঘাট, পাটতলী, আলিচর এটি কিন্তু উপকূলবর্তী এলাকা পতেঙ্গা এবং সেই উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সংখ্যা থেকে যায়, তাই তিনি রেজাউল করে তিনি সে এলাকাগুলি পরিদর্শন করছেন এবং এলাকাবাসীকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য তিনিও নির্দেশনা দিয়েছেন। বলার জন্য চট্টগ্রামে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি হলো বড় বড় এই ভাটার মাঝে বড় বড় আশ্রয় করতে এবং একই ক্ষেত্রে যারা উপকূলবর্তী এলাকার বাসিন্দা রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য জেলা প্রশাসক, সিটি মেয়র এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বারবার নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এবং আরেকটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, তীব্র বাতাসও হয়েছে ঘূর্ণিঝড়ের মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং সেই কারণে কিন্তু সাগর উত্তাল, ভয়ঙ্কর উত্তাল বলা চলে। ভাটার মধ্যে যখন বড় বড় ঢেউ আসতে পারে তাহলে বুঝতে হবে আসলে সাগর উত্তাল এবং উপকূলবর্তী যারা মানুষ রয়েছে তারা কিন্তু শঙ্কার মধ্যে রয়েছেন। শঙ্কার মধ্যে থাকলেও যারা ঘর বাড়ি ছেড়ে এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না, বারবার মাইকিং করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে। আরেকটি বিষয় হল চট্টগ্রামে যেহেতু পাহাড়ি এলাকার যখন প্রবল বর্ষণ হয় তখন কিন্তু পাহাড় দোষের সংখ্যা থেকে দেখায়। জেলা প্রশাসন সেদিকেও কিন্তু নজর দিয়েছেন। গতকাল থেকে তারা মাইকিং করে যাচ্ছে যাতে পাহাড়ে যারা বিপন্ন অবস্থায় রয়েছেন তারা যেন পাহাড় থেকে নেমে যান এবং আশ্রয় কেন্দ্রে চলে যান, সে বিষয়ে কিন্তু জেলা প্রশাসন নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই প্রভাবটি পড়তে শুরু করেছে। আমরা দুপুরতেই দেখেছি তীব্র ঢেউ আসতে বসছে উপকূলীয় এলাকায় এবং যাতে উপকূলবর্তী সাধারণ মানুষ যারা হওয়ার আগে যেন আশ্রয় কেন্দ্রে চলে যায়
সেই নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এবং একই সাথে শহরের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে পতেঙ্গা, হালি শহর, পাহাড়তলি, কাঠতলি, কর্ণঘাট, সে এলাকা থেকে লোকজনকে আপনার জন্য চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সিনিয়র বীর মুক্তিযোদ্ধা রাজা আল করিম চৌধুরী। এখন তো নানা কাছে ছিল যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু সাগর উত্তাল হয়ে উঠেছে, বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে এবং সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং চলছে তার সর্বশেষ। যে প্রভাব তা কিন্তু এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু বাতাস বইছে এবং সাগরও কিন্তু উত্তাল রয়েছে। এছাড়া যে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে তার কিন্তু অনেক জায়গাতেই কিন্তু বেরি বাঁধগুলো কিন্তু ভেঙে গিয়ে কিন্তু পানি ঢুকে গিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একটু আগেই আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে যে উপকূলীয় এলাকার বেশ কিছু বেড়িবাঁধ কিন্তু এরই মধ্যে আসলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সেই সব জায়গায় আসলে পানি ঢুকে গেছে। তবে মুশকিল যেটা হয়েছে যে 10 নম্বর মহাবিপদ সংকেত চললেও এখনো কিন্তু উপকূলের যারা আছে তারা কিন্তু কেউ এখনো আশ্রয় কেন্দ্রে যায়নি। আমরা কিন্তু দেখেছি যে সিপিপির যারা রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে প্রচারণা চালিয়ে যাচ্ছে যাতে সবাই নিরাপদে আশ্রয় কেন্দ্রে যায়। এছাড়া স্বেচ্ছাসেবক যারা আছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে এবং প্রশাসনেরও আমরা বিভিন্ন ধরনের কর্মকর্তাদেরকে আমরা দেখেছি যে যাতে উপকূলের মানুষরা যাতে আশ্রয় কেন্দ্রে যায় সে বিষয়ে কিন্তু তারা বারবারই প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে উপকূলে যারা আছে তারা এখনো কিন্তু আশ্রয় কেন্দ্রে যায়নি। এছাড়া বর্তমানে সাগর উত্তাল আছে এবং বাতাসেরও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বইছে এবং এতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং এই বরিশালের যে 6টি জেলা আছে এই 6টি জেলায় প্রায় 32,500 সিপিপির যে স্বেচ্ছাসেবকরা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং এছাড়া প্রায় 1,500 রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কিন্তু কাজ করে যাচ্ছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে থাকা সবশেষ। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানছিলাম আমরা কক্সবাজার, পতেঙ্গা এবং কুয়াকাটা থেকে। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী রাশিদ লিমন, যাচ্ছি তার কাছে। রেমাল, শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা গতকাল থেকে রেমালের সবশেষ খবর আসলে দর্শকদের জানাচ্ছি। সবশেষ এখন পর্যন্ত রেমালের কোন অবস্থানে আছে এবং এই মুহূর্তে আসলে আমরা একটা সময় কিন্তু ধারণা করছিলাম যে রাত 12টা নাগাদ আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু সেটাই দিচ্ছিল 12টা থেকে রাত 3টার মধ্যে মধ্যরাত নাগাদ আঘাত হানার পরে। কিন্তু এই মুহূর্তে কিন্তু যদি আমরা দেখি এই মুহূর্তে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে অনেক দূরে কিন্তু অগ্রসর হয়ে গেছে এবং এর যে অগ্রভাগটা তার যে আমরা এইমাত্র দেখলাম, বিশেষ করে সহকর্মী শাকিল যে এখন কুয়াকাটা থেকে যুক্ত হয়েছিলেন সেটি কিন্তু আসলে দেখলাম পটুয়াখালীর যে অবস্থা সেটা কিন্তু যে অগ্রভাগের প্রভাবেই হয়েছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এবং এই পূর্বাভাস ধরে যদি বলি সবশেষ যে পূর্বাভাসটি দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আসলে আর 1 ঘন্টার মধ্যে একটা আঘাত আনার কথা বলেছেন, কিন্তু যদিও সেটি করতে হলে এর গতিবেগ কিন্তু আরো বেড়ে যাবে সেই পূর্বাভাস যদি সত্যি হয়। এবং তাহলে যেটা বলা হচ্ছে যে বাতাসের গতিবেগ যখন আঘাত আনবে তখন 110 থেকে 130 কিলোমিটার মধ্যে থাকবে এবং সেটি কিন্তু তাহলে শক্তভাবেই আঘাত আনবে। সেক্ষেত্রে যে আশঙ্কাগুলো করা হচ্ছে ক্ষয়ক্ষতির বা সেই বিষয়গুলো কিন্তু আসলে কিন্তু আমরা গতকালকেও যখন বলছিলাম যে কত দ্রুততম সময়ে এটি আঘাত আনতে পারে, এত তাড়াতাড়ি কিন্তু চলে আসবে এমনটা কিন্তু আভাস দেওয়া হয় না। এমনকি সবশেষ 12টায় যখন আমরা জানতে পারি যে মোংলা থেকে তখন এটির মাত্র অবস্থান ছিল 200 কিলোমিটারের বেশি, পতেঙ্গা থেকে 300 একটু বেশি। এখন যে গতিতে আসছে অর্থাৎ দেখতে পাচ্ছি যে খুব দ্রুত অগ্রসর হচ্ছে এবং বলা হচ্ছে 1 ঘন্টার পর, যদি আমরা ধরে নিই 1 ঘন্টা পর, এখন বাজছে 5টা 15,
তাহলে 6টা নাগাদ আসলে এটি হ্যাঁ। শুরু হতে পারে এবং আবহাওয়াবিদদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 6টার পরে প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে এটি অতিক্রম করতে থাকবে। এবং এর প্রভাবে কিন্তু আমরা যদি বলি পূর্বাভাসের কিন্তু আগেই কিন্তু সতর্ক বার্তা, বিশেষ করে আজকে সকালে আমরা দেখেছি যে দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আসলে ওখানে গিয়ে এই পূর্বাভাসগুলো নিয়েছেন এবং সেক্ষেত্রে যদি বলি যে 10 নম্বর যে মহাবিপদ সংকেত সেটি কিন্তু মোংলা এবং পায়রা বন্দরে তো রয়েছেই, পাশাপাশি উপকূলীয় জেলা যেগুলো রয়েছে ধরুন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী এইসব এলাকা এবং এইসব উপকূলীয় এলাকা এবং এর সঙ্গে যে সংযুক্ত আমরা জানি যে চর বা দ্বীপের মতো যেগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে 10 নম্বর মহাবিপদ সংকেত রয়েছে এবং কিছু কিছু এলাকা একটু কম, যেহেতু ওই পাশটা এই পাশ থেকে যাচ্ছে একেবারে উপকূলবর্তী এলাকাটা, অর্থাৎ চট্টগ্রাম বেল্ট যে পাশটা রয়েছে সেখানে কিন্তু আসলে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে, অর্থাৎ কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর পাশাপাশি এর সঙ্গে যে উপকূলীয় জেলাগুলো অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই এলাকাগুলোতে আসলে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া আছে এবং পাশাপাশি আরো যে বিষয়গুলো রয়েছে এই পাশটায় যে যেহেতু পাহাড় রয়েছে এবং ব্যাপক বৃষ্টিপাতেরও কিন্তু আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে এটাই আমি বলতে চাইছিলাম। এর পাশাপাশি কিন্তু যদি বলি বড় পরিসরে যদি বলি পুরো বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ, পার্বত্য চট্টগ্রাম সহ এই পাশটায় যে এখানে কিন্তু 4 নম্বর বিপদ সংকেত কিন্তু রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের কথা যেটি বলা হচ্ছে যে বৃষ্টিপাতেরও একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে, তবে পূর্বাভাস নিয়ে আসলে যে আজকের যে ব্রিফিং সেই ব্রিফিংয়ের সবশেষ অবস্থা নিয়ে কিন্তু আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নিয়ে আবার আলোচনায় ফিরি। রক্তচক্ষু নিয়ে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ এরই মধ্যে আছড়ে পড়েছে দেশের উপকূলীয় অঞ্চলে। দমকা হাওয়া সেই সঙ্গে বৃষ্টি জানান দিচ্ছে রেমালের শক্তিমত্তার। তবে আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ বলছে প্রায় 13 কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসা রেমালের কেন্দ্র উপকূল অতিক্রম শুরু করবে সন্ধ্যা 6টা নাগাদ, চলবে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা। তবে পশ্চাৎভাগের প্রভাব রয়ে যাবে আরও কিছু সময়। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। সব মিলিয়ে তাণ্ডব চলতে পারে 12 থেকে 14 ঘন্টা। আশঙ্কা রয়েছে জলোচ্ছ্বাস ও ভূমিধসেরও। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে আনা হয়েছে 10 নম্বর মহা বিপদ সংকেতের আওতায়। 9টি উপকূলীয় জেলা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ থাকবে একই সংকেতের আওতায়। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে দেখাতে বলা হয়েছে 9 নম্বর মহা বিপদ সংকেত। আশপাশের দ্বীপ ও চরসমূহের জন্য থাকবে একই সংকেত। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার প্লাবিত হতে পারে বায়ুতাড়িত এমন জলোচ্ছ্বাসে। রেমালের প্রভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে শঙ্কা রয়েছে ভূমিধসের। পূর্বের কোনো ঘূর্ণিঝড়ের সঙ্গে তুলনা করতে না চাইলেও আইলার সমগোত্রীয় বলা হচ্ছে রেমালকে। গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে ভয়াবহতার কমতি দেখছে না আবহাওয়া অফিস। কেন্দ্রটা যখন ল্যান্ডে উঠে যাবে তারপরে যে তার নিচের অংশ আরেকটা পার্ট থাকবে, আমি অগ্রভাগ বলেছি যে বিকাল থেকে শুরু হয়ে গেছে, সম্মুখভাগ এটা প্রভাব অলরেডি দুপুরের পর থেকে শুরু হয়ে গেছে। এরপরে কেন্দ্রটা যাবে সন্ধ্যা 6টার থেকে আরম্ভ করবে, 3-4 ঘন্টার মধ্যে কেন্দ্রটা অতিক্রম শেষ হবে। কেন্দ্রের পরে যে তার নিচে আবার থাকবে এরকম একটা সার্কেল, বৃত্তের কেন্দ্রের সামনের ভাগ আসতেছে আগে, তারপরে কেন্দ্রটা, তারপরে আসবে তার নিচের ভাগ। উপকূলবাসীর পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবং আমরা শুনছিলাম এবং সরকারের পক্ষ থেকে আসলে এখন পর্যন্ত কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? যেমনটি বলছিলাম যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে খোদ প্রতিমন্ত্রী তিনি কিন্তু নিজে গিয়ে সকালবেলা পূর্বাভাসগুলো জেনে এসেছেন, এরপর তিনি কিন্তু আসলে পরে গিয়ে ব্রিফ করেছেন, নিজেদের প্রস্তুতিগুলো জানিয়েছেন, এলাকায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তিনি কি ব্যবস্থার কথা বলেছেন সেটি জেনে নেই, তারপর আসলে আমরা আবার আলোচনায় আসি। অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগকে মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা
প্রস্তুত রয়েছে। সমস্ত মন্ত্রণালয়ের সমস্ত কর্মচারীদের আমাদের ঝড় শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যে বঙ্গবন্ধু টানেল যে চিটাগাং আগামীকাল সকাল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 8 থেকে 9,000 আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার, শুকনো খাবার, বিস্কুট এবং পানি সহ আমাদের এবং চিকিৎসা সামগ্রী ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে। ঝড় মোকাবেলার পরবর্তীতে আমরা রেস্কিউ করার জন্য আমাদের মেডিকেল টিমগুলি সব প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী, কোস্টগার্ড, আমাদের নৌবাহিনী এবং আমাদের সিভিল প্রশাসন, আমাদের লোকাল প্রশাসন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এটার ফেস করার জন্য আমরা তৈরি হয়ে আছি। সবাই যেমন প্রস্তুতির কথাটা ছিল, প্রস্তুতির কথা বলেন এবং মানুষ কিন্তু যেতে শুরু করেছে এর মধ্যে, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যেন মানুষজন যায়। এই ক্ষয়ক্ষতির আমাদের যে দুর্যোগটি আসছে আসলে এর মধ্যে শুরু হয়েছে, দুর্যোগ যেন কোনোভাবেই আসলে সাধারণ মানুষের ক্ষতি না করতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেরকে আশ্রয় কেন্দ্রে যেন যথাসময়ে যেতে পারে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি আগে দেখে আসছি। প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন। রেমালের ক্ষতি থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে ছুটছেন। নদীর পাশে তো এই জন্য আমরা ভয়তে আমরা তাড়াতাড়ি 10 নম্বর সিগন্যাল হওয়ার পরেই আমরা লোকজন যারা আছে অনেকেই আসতেছে। এদিকে খুলনার ডাকপ এলাকায় ঝুঁকিতে থাকা বাসিন্দারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। বৈরী আবহাওয়ায় এখনো অবস্থান করছেন নিজ নিজ বাড়িতে। ভয় তো অবশ্যই আছে, আসবাবপত্র সবকিছু আছে, এগুলোর মায়াও ছাড়তে পারতেছে না, আবার মনে করেন ভয়তে তো ভিতরে থাকতে পারতেছে না। আশ্রয় কেন্দ্রে যাবো, এখন গরু বছর আছে সমস্ত, তো দেখতে হবে একটু। রেমালের প্রভাবে ঝালকাঠিতে ঝড় বৃষ্টি হলেও সাইক্লোন শেল্টার ফাঁকাই পড়ে আছে। দুপুর পর্যন্ত কাউকে আশ্রয় নিতে দেখা যায়নি, তবে প্রস্তুত রয়েছে সবগুলো সাইক্লোন শেল্টার। নদীপাড়ের বাসিন্দারা বলছেন পরিস্থিতি এখনো অস্বাভাবিক হয়নি, আরো বেশি ভয়ানক অবস্থা তৈরি হলে কেন্দ্রগুলোতে আশ্রয় নেবেন তারা। গবাদি পশুসহ ঘরের মালামাল গোছগাছ করে নিরাপদে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে অসংখ্য পরিবার। এখন পর্যন্ত খুব একটা মারাত্মক কিছু হয় নাই, বিদায় আমরা এখান থেকে যাচ্তেছি না। গরু বাছুর সবকিছু সংসার সৃষ্টি সকলেরই তো আছে। আমরা গরিব মানুষ, আর গরু বাছুর আছে, এগুলো ফালাইয়ে তো যাইতে পারতেছি না। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলার সাগরকুলের ঢালচরে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করেই যাচ্ছে প্রশাসন। মাইকিং করতেছি, জনগণকে সতর্ক করে বলতেছি সাইকেল সেন্টারে যাওয়ার জন্য, নিরাপদ স্থানে যাওয়ার জন্য। ঘূর্ণিঝড় রেমালের ঝুঁকির কথা মাথায় রেখে উপকূলীয় এলাকার 9,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি সবশেষ অবস্থাও আমরা একটু জানিয়ে দিই দর্শকদের যে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল যে আকারে আসলে এগিয়ে আসছে, বলা হচ্ছে 120 কিলোমিটার ঘন্টায় গতিবেগ হতে পারে। যদি প্রস্তুতির বিষয়টা একটু বলি, আমরা কিন্তু দেখলাম যে প্রস্তুতির কথা যেটা বলা হচ্ছে, এই যে সাইক্লোন সেন্টারে যাওয়া, এই যাওয়া নিয়ে মানুষের মধ্যে কিন্তু এই মানুষগুলো তারা আসলে অনেক বছরের পর বছর এই ধরনের প্রতিকূলতার সাথে মোকাবেলা, তো তারা আসলে খুব সহসায় সাইক্লোন সেন্টারে যাবে। কেউ কেউ যাচ্ছে নিজ স্বেচ্ছায়, কাউকে আসলে জোর করে পাঠাতে হচ্ছে। আমরা যদি ব্যবস্থাপনার দিকে তাকাই, সেক্ষেত্রে কিন্তু যে 9টি জেলায়, সেখানে কিন্তু আমরা মূল বলা হচ্ছে 30 লাখ মানুষের জন্য এই 9,000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এর মধ্যে 8 থেকে 10 লাখ মানুষকে নেওয়া হয়েছে বলে এমনটা কিন্তু আসলে সরকারি দপ্তর থেকে আসলে জানানো হয়েছে। কিন্তু এই যে যেটি বলছিলাম অনীহার কথা, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে কি মানুষকে সচেতন করতে কিন্তু আমরা দেখেছি মাইকিং করে করে আসলে বলা হচ্ছে যে যার যত দ্রুত সম্ভব আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যে খাবার, পানি বা বিশুদ্ধ পানি বা খাবার এগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এরপরও আসলে দেখা যায় কি অনেকে আবার গবাদি পশু, হাঁস, মুরগি এইগুলো নিয়ে আসলে যাওয়া বা এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে, একটা দ্বিধা কিন্তু কাজ করে। এছাড়াও আরো একটি কারণ আমার মনে হয় আছে, সেটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। বেশ করে আমরা এর আগে থেকে আমরা যেটি দেখেছি যে আবহাওয়ার পূর্বাভাস যা বলা হতো তা কিন্তু আসলে ফলতো না, সেই কারণে সাধারণ মানুষ ধরেই নিত আসলে কি হবে। ভয়াবহতার কথা যখন বলা হতো হয়তোবা সেই পরিমাণ শক্তি নিয়ে আসলো না, বা শেষ মুহূর্তে আমরা দেখেছি বিশেষ করে সুন্দরবনের কথা না বললেই নয়, বরাবরই কিন্তু সুন্দরবন আমাদের ঢাল হিসেবে কাজ করে, তখন হয়তো সেই বিষয়টা তত কম হয়। এই কারণে মানুষের মধ্যে একটা তৈরি হয়। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন সব জায়গায় কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, এরপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা দেওয়া হয়েছে দুর্যোগ প্রবণ এলাকায়। এছাড়া এর মধ্যে আর কিছু ব্যবস্থার মধ্যে দেখলাম আমরা চট্টগ্রাম, কক্সবাজার, কলকাতার সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে সব ধরনের নৌযান। এছাড়াও আজকে দেখলাম কালকে সকাল পর্যন্ত কিন্তু
বঙ্গবন্ধু টানেলেও চলাচল বন্ধ করে। হয়েছে, মোটামুটি কিন্তু আজ একটা থেকে ক্ষয়ক্ষতি থেকে মানুষজন, মানে আমরা বলি একটা জিনিস যে জানমালের একটা কথা বলি, আসলে মাল তো আর এই সরিয়ে নেওয়া যায় না, যেগুলো হাতে ক্যারি করা যায়, বাড়ি ঘর বসত বাড়ি তো সরিয়ে নেওয়া যায় না। মানুষকে যত দ্রুত সরিয়ে নিয়ে তাদের একটা নিরাপদ আশ্রয় নিশ্চিত করা, সেই ব্যবস্থা কিন্তু আসলে তাই। শুধুমাত্র সতর্কতার কারণেই কিন্তু গতবার আপনার নিশ্চয়ই মনে আছে চিত্রাং এবং মোখার মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে কিন্তু অনেক মানুষকে রক্ষা করা গেছে, এবং এটা আগে থেকে ব্যবস্থা নেওয়ার কারণেই এর ব্যাপক আকারে আসলে ক্ষয়ক্ষতি আসলে হয়নি। কম রয়েছে। সেটাই আসলে একটু ইরান জেনে নেই ওই খানের কি অবস্থা, যে মানে শরণখোলায় আমরা একটু দেখে কি অবস্থা। শরণখোলায় রয়েছেন সহকর্মী টুটুল, তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। টুটুল, ঘাটের শরণখোলা আসলে বলেশ্বর নদীতে প্রবল পানির এবং চাপ, এবং এখানে বর্ষার কারণে কিন্তু এখানে যে 35 পোল্ডার রয়েছে, সেই 35 পোল্ডারের এবং এখানে যে রাজৌর গ্রামের একটি নির্মাণাধীন স্লুইস গেটের বাঁধ ভেঙে এবং ভিতরে লোকালয়ে পানি ঢুকে এবং অনেক ঘর বাড়ি এবং প্লাবিত হয়েছে। আমরা দেখেছি প্রায় বেড়িবাঁধের বাইরে এবং ভিতরে প্রায় সহস্রাধিক পরিবার কিন্তু পানিতে প্লাবিত হয়েছে এই যে জোয়ারের পরে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখানে এসে কিন্তু নিজেদের ইচ্ছা স্বেচ্ছায় কিন্তু এখানে আবার মাটি দিয়ে আটকার চেষ্টা করছে। তবে যদি এরকম যদি জোয়ারের পানি বৃদ্ধি পায় রাতের বেলায়, তাহলে কিন্তু আসলে পুরো এলাকাটা তলিয়ে যাবে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে এখানে জনপ্রতিনিধিরা, এখানে স্থানীয় লোকজন সকলে কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এখানে পরিদর্শন করেছেন, আমরা দেখেছি। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে তারা জরুরি ভিত্তিতে কিন্তু তারা কিন্তু কাজ করবে, এমনটাই কিন্তু তাদের এখনো আমরা দেখতে পাইনি। তবে এখানে মানুষ স্থানীয় রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে আসলে বাঁধটা পুনরায় দেওয়ার জন্য এবং বাঁধটা যাতে রক্ষা হয় সেই ধরনের মনে করছেন। তবে আমি যদি বলি যে বাগেরহাটের 35 পোল্ডারের যে বাইরে এবং শরণখোলার উপজেলা সাউথখোলা ইউনিয়নের তেরাবাঁকা নামক স্থানে একটা কিন্তু জোয়ারের পানি তোড়ে কিন্তু বাঁধটা ভেঙে যায় এবং এখানে একটা ভেঙে গেছে, 3টে স্থানে কিন্তু ভাঙনের কবলে পড়েছে। যদি এই ধরনের যদি আসলে আরও যদি প্রভাব বেশি পড়ে এবং রাতে যে আঘাত আনার কথা আছে, তাহলে যদি আরো প্রভাব বেশি পড়ে, তাহলে কিন্তু এই এলাকা থেকে পানি ঢুকে কয়েকটি গ্রাম আসলে প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এখানকার মানুষ। আমরা আসলে যদি বলি যে আসলে এই বেড়িবাঁধের বাইরে এবং ভিতরে অনেক মানুষ কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে। এছাড়া বাগেরহাটে বিভিন্ন সাইক্লোন শেল্টারগুলোতে তারা কিন্তু আশ্রয় নিচ্ছে। থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু এখানের মানুষ আসলে ঘর বাড়ি ছেড়ে যেতে চায় না। তারপরেও তারা বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের লোকজন তারা চেষ্টা করছে যে সাইক্লোন সেন্টারে নেওয়ার জন্য। তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশে যে পরিবারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় 5 থেকে 6 ফিট পানি এবং ঘরের ভিতরে প্রবেশ করেছে দুপুরে জোয়ারের কারণে। এ কারণে মানুষের মধ্যে সংখ্যা রয়েছে এবং তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে আসলে এই রেমাল যে প্রভাব, সেই প্রভাবে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হবে এবং কি প্রভাব ফেলবে, সেই ধরনের তারা কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছে। এখানকার মানুষের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ রয়েছে যে আসলে নির্মাণাধীন ভেড়িবাঁধটি আজও পর্যন্ত আসলে এখানে কিন্তু এখনো কিন্তু সম্পন্ন হয়নি এবং এই ভেড়িবাঁধের আশেপাশে কিন্তু এলাকার স্থানে কিন্তু বাঁধ ভেঙে এবং ধসে গিয়েছে এবং তারপরে কিন্তু সেই 7টি স্থানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু চিহ্নিত করেছে, সেখানে কিন্তু এমার্জেন্সি কাজও শুরু করেছে। তবে এই যে প্রভাব এবং এই যে পানির চাপ এবং 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধির ফলে এই অঞ্চলে মানুষের মধ্যে আবার নতুন করে কিন্তু বাঁধ ভাঙার এবং আশঙ্কা রয়েছে এবং এই জোয়ারের পানির কারণে আসলে এখানে রয়েছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা উপজেলা রাজৌর এলাকা থেকে বাঁধ ভাঙা এবং এলাকার মানুষের প্রভাবের রিয়াল প্রভাবের খবর সব শেষ। জি, সহকর্মী আলী আকবর টুটুল যেমনটি বলছিলেন যে বেড়িবাঁধ ভাঙার কথা বলছিলেন, নির্মাণাধীন বেড়িবাঁধ ভাঙা, এই যে আমাদের যে সংখ্যাটা আসলে আরও তো অনেকগুলো সংখ্যা রয়েছে আমাদের, শুধুমাত্র বেড়িবাঁধ ভাঙাই না, আর কি কি ধরনের আসলে ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের সংখ্যাগুলো আসলে কি কি? আসলে আমরা কিন্তু যেটি বলছিলাম যে পটুয়াখালীর এক সাইড দেওয়া হয়তো বা আঘাত আনলে কিন্তু ব্যাপকতা কিন্তু একদম পুরো দেশ জুড়েই কোনো না কোনো পড়বে। বিশেষ করে আমরা যে শরণখোলা এলাকা দেখলাম এদিকটাও কিন্তু পড়বে। তারপরও বেশ কিছু বিষয় রয়েছে। সবচেয়ে বড় যেটা বলছে 8 থেকে 12 ফুট একটা জলোচ্ছ্বাসের প্রবণতা। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি বরগুনার কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু অলরেডি বাড়ির মধ্যে বসত বাড়ির মধ্যে পানি ঢুকে গেছে এবং এই যে এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় যে পানি হবে, এই জলোচ্ছ্বাসের কারণেই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় ক্ষতি হবে। যেমনটি আবার একটি বিষয়ের মানে আজ এবং আগামীকাল আবহাওয়া দপ্তরের যে হিসেবটা বা তাদের যে
তারা যে পূর্বাভাস দিয়েছেন সেখানে বলা হয়েছে 350 মিলিমিটার পর্যন্ত 24 ঘন্টা করে দুইবার 350 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই চিন্তা করা যায় 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে শুধু উপকূল এলাকায় না, এর প্রভাব আমাদের এদিকেও পড়ে, তাহলেও কিন্তু এর প্রভাব কিন্তু আরো কয়েকদিন বয়ে বেড়াতে হবে। এরপর যদি আমরা বলি যে ওখানে বিশেষ করে খুলনা এলাকায় চিংড়ি ঘের, কাঁকড়ার ঘের বা কাঁকড়ার খামার যেগুলো রয়েছে সেখানে যদি পানি ঢুকে যায় এই ক্ষয়ক্ষতির সংখ্যা রয়েছে। এরপরে ফসলি জমি আমরা জানি ধান তুলে ফেললো, এখনো কোথাও কোথাও কিছু ধান রয়েছে, বা ফসলের জমিতে এখনো কোথাও তরমুজ, বাঙ্গি এই ধরনের ফসলও কিন্তু কিছু রয়েছে, সেগুলো কিন্তু ফসলি জমি যখন প্লাবিত হবে তখন কিন্তু সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সম্ভাবনা না, ঢুকলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া মানুষ সরিয়ে নেওয়া যায়, যেটি বলছিলাম, মানুষ সরিয়ে নেওয়া যায়, গবাদি পশু সরিয়ে নেওয়া যায়, মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়া যায়, কিন্তু ঘর, বাড়ি, বিটা এগুলো তো আসলে সরিয়ে নেওয়া যাবে না। সেগুলো আসলে এই পানি যদি এই পর্যন্ত হয় 12 ফিট পানি, বা এই ঝড় যদি 110 থেকে 120-30 কিলোমিটার গতিবেগে বাতাস যখন বইবে তখন আসলে এই বসত বাড়ির ক্ষতি হবে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু এর মধ্যে গাছ পড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত। এবং সবচেয়ে বড় যে সংকটটার বিষয় সেটা হচ্ছে বাঁধ নিয়ে, যেটা আমরা শরণখোলাতে দেখলাম বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙায়, এবং বাঁধগুলো যদি ভেঙে যায় কোথাও কোথাও সেক্ষেত্রে কিন্তু আসলে চড়া মূল্য দিতে হতে পারে। এবং শুধুমাত্র বাঁধ ভাঙার বিষয়টা তো রয়েছেই, গবাদি পশুর কথা বলছিলেন আপনি, যে গবাদি পশুর আমরা অনেক মৃত্যু দেখেছি। সাধারণ মানুষ যেমন মারা গেছে, তাদের যে সহায় সম্বল, গবাদি পশু কিন্তু অনেকের সহায় সম্বল হিসেবেও অনেকের কাছে রয়েছে, সেগুলোও কিন্তু চরমভাবে তাদের ক্ষতিগ্রস্ত হয়। এখন আসলে ঘূর্ণিঝড় আঘাত হানার পরে পরবর্তী দুর্যোগ পরবর্তী যে ব্যবস্থাপনা, সেটিও আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারছি। অগ্রভাগের প্রভাবেই যে তাণ্ডব বয়ে বেড়াচ্ছে, স্বাভাবিকভাবেই একটু অনুমান করাই যায় যে যখন কতটা আসলে ভয়ঙ্কর হতে পারে, আমরা যেটা দেখি সেটি যখন আঘাত হানবে তখন ভয়াবহতা কি হতে পারে। আমরা আশা করি যে আমরা এই ধকল কাটিয়ে উঠতে পারবো, এবং সুন্দরবন যেভাবে আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করেছে আমরা নিশ্চয়ই এবারও পার হয়ে যাব। রাশেদ ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি মোকাবেলায় র্যাব প্রস্তুত আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, উদ্ধার কাজের জন্য জেলা ও নৌ পুলিশ সহ 10,000 আনসার সদস্য প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার প্রস্তুতিমূলক সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বাংলাদেশের আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীও 4 দিন যাবৎ 10,000 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ঘূর্ণিঝড় সময় এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য তারা ডিপ্লয় করেছেন এবং তারা ওইখানে কাজ করছেন। বিজিবি এবং র্যাব আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছেন। উপকূলীয় এলাকায় কারাগারগুলো আপনারা দেখছেন, সুনামগঞ্জে হঠাৎ করে ফ্ল্যাট আসছিল, আপনার সেটা লক্ষ্য করেছিলেন, কারাগারের ভিতরে 2-3 ফুট পানি ঢুকে গিয়েছিল। সেই জন্য কারাগারগুলোতে যে এই ধরনের পরিস্থিতি না হয় সেই জন্য কারাগারগুলোর আইজি প্রিজন তারও প্রস্তুতি নিয়েছেন। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকটা বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। ঘূর্ণিঝড়ে ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ রেখে জেটিতে অবস্থানরত 16টি মাদার ভেসেলকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। শাখাউতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অনেকটা বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট ফোর্স জারির পরপরই জেটিতে অবস্থানরত 16টি মাদার ভেসেলকে পাঠিয়ে দেওয়া হয়েছে গভীর সাগরে। সকালের জোয়ারে এসব জাহাজ জেটি ছেড়ে গভীর সাগরের দিকে চলে যায়। মূলত তারা তাদের 2টি ইঞ্জিন সচল রেখে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করবে। একই সাথে বহির্নোঙরে অবস্থানরত 49টি জাহাজের পণ্য উঠানামা বন্ধ রেখে তাদেরকেও নিরাপদ দূরত্বে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জেটিতে জাহাজ অবস্থান থাকলে ঘূর্ণিঝড়ের সময় জেটি এবং জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা থেকে যায়। আর তাই বন্দর কর্মকর্তারা অ্যালার্ট ফোর্স জারির মাধ্যমে এইসব জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দিয়ে বন্দরকে নিরাপদ করেছে। পণ্য ওঠানামা যেমন বন্ধ রয়েছে, তাই এখানে ব্যবহৃত গ্যান্ট্রি ক্রেন সহ বিভিন্ন যন্ত্রপাতি শক্ত করে বেঁধে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। পণ্য ওঠানামা বন্ধ থাকায় ডেলিভারিও বন্ধ। বলা চলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এক প্রকার বন্ধ রয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে।
যার কারণে আর্থিক ক্ষতি হবে অন্তত 200 কোটি টাকার বেশি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে ফিরিয়ে তার সাজা কার্যকর করা হবে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যান ও কাউন্সিলররা। এ সময় স্থানীয় কিছু নেতারাও উপস্থিত হয়েছিলেন গণভবনে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, 10 ট্রাক অস্ত্র মামলার আসামি তারেক রহমানকে ফিরিয়ে সাজা কার্যকর করাই এখন আওয়ামী লীগের অন্যতম কাজ। ভূমিহীন দরিদ্র মানুষের বদলে নিজ ও পরিবারের ভাগ্য উন্নয়ন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্বে থাকাকালে নিয়ম নীতির তোয়াক্কা না করে পরিচালনা পর্ষদকে অন্ধকারে রেখে নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে 9.5 কোটি টাকা ঋণ দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, অবৈধভাবে ঋণ মওকুফ, নিজের প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকার কাজ দেওয়ার মাধ্যমে বিপুল অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছেন ডক্টর ইউনূস। তার বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত চেয়ে দুদকে আবেদন করেছে গ্রামীণ ব্যাংক। 1983 সালের অক্টোবর থেকে 2011 সালের মে পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রতিষ্ঠানের মাধ্যমে নোবেল জয় করে দেশে বিদেশে সুনাম অর্জন করেন তিনি। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং নিরীক্ষা কমিটির 40 বছরের রিপোর্ট বলছে, দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মে জড়িয়েছেন অধ্যাপক ইউনূস। ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের 9.5 কোটি টাকা নিজের পারিবারিক রুগ্ন প্রতিষ্ঠানকে ঋণ দেয়া, পরে ঋণ মওকুফ করা সহ ডক্টর ইউনূসের বিরুদ্ধে কয়েকটি অভিযোগের তদন্ত চেয়ে রোববার দুদকে চিঠি দিয়েছে গ্রামীণ ব্যাংক। এতে বলা হয়, আইন ও পরিচালনা পর্ষদকে অন্ধকারে রেখে পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনের সঙ্গে চুক্তি করে ইউনূস। নিজের প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োগ দেওয়া হয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের, বিনা ভাড়ায় ব্যবহার করা হয় গ্রামীণ ব্যাংকের অফিস। পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই নিজেই দর নির্ধারণী কমিটি করে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকার প্রিন্টিং সামগ্রী ছাপানোর কাজ নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে মানা হয়নি ব্যাংকের ক্রয় নীতিমালা। এভাবে নিজে এবং তার পরিবার বিপুল অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের প্রতিষ্ঠানকে ঋণ দেয়া আইনের পরিপন্থী, প্রতিষ্ঠানের সাথে বিশ্বাসভঙ্গ, অনৈতিক, নারীদের সাথে প্রতারণা, সর্বোপরি ডক্টর ইউনূসের সারা জীবনের বক্তব্যের চরম বরখেলাপ। গ্রামীণ ব্যাংকের স্বচ্ছতা এবং সুনাম পুনরুদ্ধারের জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত জরুরি বলেও জানান তিনি। দুর্নীতির সাথে তার গভীর সংশ্লিষ্টতার প্রমাণ গ্রামীণ ব্যাংকে এসেছে। গ্রামীণ ব্যাংক পরিবার এই সব তথ্যে স্তম্ভিত, লজ্জিত, বিস্মিত এবং হতাশাগ্রস্ত। গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ডক্টর ইউনূস ভূমিহীন দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তে নিজের এবং পরিবারের ভাগ্য উন্নয়ন করেছেন। নিজের জন্য কিছুই করেননি, তার এমন বক্তব্য ভিত্তিহীন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। IMF এর ঋণের তৃতীয় কিস্তির অর্থ জুনের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে IMF এর বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা অঞ্চলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেনকাতা সুব্রমণিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী। বলেন, সমস্যা সমাধানে আমরা সঠিক পথে আছি বলে জানিয়েছে IMF। মানুষের জীবনযাত্রার মান যাতে সীমার মধ্যে থাকে সেভাবেই বাজেটে উদ্যোগ নেওয়া হবে। এই বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ডলারের মূল্য এখন আর চ্যালেঞ্জ নয় বলেও জানান অর্থমন্ত্রী। উনি যেটা বলেছেন সেটা হলো যে কাজ রাইট ডাইরেকশনে আছেন, বাধা কোথাও নাই, অন ট্র্যাকে ফিরিয়ে আনা এবং মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে এগুলো নিশ্চিত করা, মানুষের যে জীবনযাত্রার মান এটাও যাতে সীমার মধ্যে থাকে। দেশের অর্থনীতিতে চলমান চ্যালেঞ্জের জন্য বৈশ্বিক অস্থিরতাই দায়ী। আর এই সমস্যা মোকাবেলায় দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সমস্যার সমাধান কঠিন হচ্ছে। পাশাপাশি ফেডারেল রিজার্ভ সুদ হার বাড়িয়ে দেওয়ায় ডলারের দাম বাড়ায় বেড়েছে জ্বালানি, সারের দামও। বিডার ওয়ান স্টপ সার্ভিস পুরোপুরি বাস্তবায়ন করতে পারলে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগের পথ সুগম হবে বলেও জানান সালমান এফ রহমান। আমাদের যে তিনটা জিনিস আমরা যেটা আমদানি করতাম ওটার উপরে কিন্তু যেহেতু আপনার এটার দাম অনেকটা বললো, তার জন্যই আমাদের ইকোনমির উপরে, অর্থনীতির উপরে আমাদের অনেক চাপ। এই চাপটা আমাদের মোকাবিলা করার জন্য দরকার বিনিয়োগ ছাড়া কিন্তু বিদেশি বিনিয়োগ, এবং শুধু বিদেশি না, আপনার দেশি বিনিয়োগও আমাদের দরকার। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে। এবারও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে ভালো ফলাফল করা রাজধানী ও মহানগরের বিভিন্ন কলেজ। ফলে মফস্বলের অনেক কলেজে খালি থাকবে 8 লাখ আসন। শুধু শহরমুখী না হয়ে শিক্ষার্থীদের নিজ এলাকার প্রতিষ্ঠানকে পছন্দ তালিকায় রাখার পরামর্শ বোর্ডের। এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রায় 17 লাখ শিক্ষার্থী এখন একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় ব্যস্ত। রোববার সকাল থেকেই সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনস্থ বিভিন্ন কলেজে 150 টাকা ফি দিয়ে আবেদন শুরু হয়। পছন্দের তালিকায় থাকছে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজ। তবে সকালে আবেদন শুরু হওয়ার কিছুক্ষণ পর একসঙ্গে লাখ লাখ শিক্ষার্থী সার্ভারে হিট করলে কিছুটা বিলম্ব ও ভোগান্তি তৈরি হয়। পরে স্বল্প সময়েই কারিগরি ত্রুটি সমাধান করে আবেদন প্রক্রিয়া চালু করা হয়। ভর্তির আবেদন চলবে 11 জুন পর্যন্ত। 25 জুলাই পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। সবশেষ 30 জুলাই শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস। এবার রাজধানী ও মহানগরের ভালো ফলাফল করা কলেজগুলোকে পছন্দের তালিকায় শীর্ষে রাখছেন শিক্ষার্থীরা। আবেদন করছি, খুবই সহজ প্রক্রিয়া হচ্ছে, ভালো লাগতেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় আসবো, লেখাপড়া করব। তবে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা না করে কলেজের পছন্দ তালিকা তৈরি করলে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাওয়া সম্ভব নয় বলছে শিক্ষা বোর্ড। তাই শিক্ষার্থীদের ক্যাচমেন্ট এরিয়া বা নিজের এলাকার প্রতিষ্ঠানকে পছন্দ তালিকায় রাখার পরামর্শ শিক্ষা বোর্ডের। তার প্রাপ্ত যে রেজাল্ট, সেই রেজাল্ট বিবেচনা করেই তাকে এই অপশনগুলো দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এলাকায় যে সমস্ত কলেজ আছে তার ক্যাচমেন্টের মধ্যে, সেগুলাকে সে যদি অপশন দেয় তাহলে অনেকটাই এর সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, এবং ওই সমস্ত কলেজগুলোতে সে সিলেকশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একদিকে জিপিএ 5 পেয়েও কাঙ্ক্ষিত কলেজ মিলবে না অনেকের, আবার অনেক কলেজেই শিক্ষার্থী পাবে না। তাই সব কলেজে মানসম্মত শিক্ষক নিয়োগ দিলে শিক্ষার্থীরা শুধু রাজধানী বা মহানগরের কলেজ নয়, স্থানীয় কলেজে পড়তেও উৎসাহিত হবে বলে মনে করেন শিক্ষা বিশ্লেষকরা। যে জায়গায় প্রয়োজন আমাদের লোক, সেই জায়গায় আমরা লোক পাচ্ছি না, আর যেখানে আমাদের লোক প্রয়োজন নাই সেখানে আমাদের অতিরিক্ত শিক্ষার ভিতর থেকে প্রোডাকশনটা বেশি আসছে। ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক ভর্তি প্রক্রিয়া চালু করলে এই প্রবলেমটা কিছুটা সমাধান হয়ে আসবে। এবারও নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরিজ কলেজ নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার আইপিএল এর খবর। পর্দা নামতে যাচ্ছে আইপিএল এর শিরোপার মঞ্চে লড়বে দুই জায়ান্ট, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। ফাইনালের আগের দিন মাঠে এলেও বৃষ্টির বাধায় অনুশীলন শেষ করতে পারেনি কেকেআর, আর বিশ্রামের সময় কাটিয়েছে হায়দ্রাবাদ। চিপকের উইকেটে ম্যাচে পার্থক্য করে দিতে পারেন স্পিনাররা। ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। ভারতের চেন্নাই থেকে তারেক হাসান শিমুলের রিপোর্টে বিস্তারিত। ফাইনালের মহারণের আগে চিন্তার ভাঁজ আইপিএল কর্তাদের। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব পড়েছে চেন্নাইতেও। ম্যাচের আগের দিনই নমুনা দেখা গেল, অনুশীলনটা ঠিকঠাক করতে পারেনি শ্রেয়াস আইয়ারের দল। প্রথম কোয়ালিফায়ার্সের পুনরাবৃত্তি হতে যাচ্ছে চিপোকে। তবে এবারের উইকেট স্পিনিং ট্র্যাক, তাই টসটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ম্যাচের ভাগ্য নির্ধারণে। কলকাতার স্পিন শক্তি এগিয়ে রাখবে দলটাকে। পেস ইউনিটে চিন্তার কারণ ছিল মিচেল স্টার্ক, তবে দারুণ ছন্দে ফিরেছেন এই অজি। আন্দ্রে রাসেল, হর্ষিত রানারা নিজেদের দিনে বিপাকে ফেলতে পারেন প্রতিপক্ষকে। সাবেক কিংবা বর্তমান সবার চোখে এগিয়ে কেকেআর, কারণ এই মৌসুমেই আগের দুই দেখায় বড় জয় পেয়েছে দলটা। পশ্চিমবঙ্গের দলটা সবশেষ শিরোপার দেখা পেয়েছিল 2014 সালে।
2016 সালে একবারই আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। সেবার টাইগার পেসার মোস্তাফিজ হয়েছিলেন আইপিএল এর উদীয়মান ক্রিকেটার। এবার একরকম ট্রাভিস হেড আর অভিষেক শর্মার ব্যাটে চড়ে ফাইনালের মঞ্চে। এ মৌসুমে রান বন্যা বইয়েছে সানরাইজার্স, ব্যাটাররাই গড়ে দিয়েছে মূল পার্থক্য। ফাইনালের মঞ্চে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য। চিপকের উইকেটে বলেই লড়াইটা মূলত হতে পারে বোলারদের মাঝে, তবে ফাইনাল বলেই ব্যাটিং পিচ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। প্রস্তুত চেন্নাই, প্রস্তুত ভারত। মহাফাইনালের আগে প্রস্তুতি সেরেছে কলকাতা নাইট রাইডার্স। তবে দিনটা বিশ্রামে কাটিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেকেআরের 3 নাকি এসআরএইচ এর 2 সেটার নিষ্পত্তি হবে মাঠে। তবে ফাইনালের সব আয়োজন ভেস্তে যেতে পারে চেন্নাইয়ের বৈচিত্র্যময় ওয়েদারের কারণে। চিপাক থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, চেন্নাই, ভারত। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ ইনান। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।